ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকালকে একটা ভিডিও তৈরি করছিলাম, যদি রেড কার্ড হয় সেক্ষেত্রে মার্কেট বুলিশ, কিন্তু যদি না হয় তখন কি হবে। দেখুন, এই ভিডিওগুলো অনেক ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ। কারণটাই হচ্ছে যে মার্কেট কি কারণে নিচের দিকে আসতেছে, এই বিষয়গুলো আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন, শিখতে পারেন, যাতে অযথা প্যানিক না করেন এই জায়গাটাতে। পুরো বিশ্বের যদি যে অবস্থানগুলা এবং এর সাথে অর্থনৈতিক অবস্থানগুলো যদি আমি কানেক্ট করি একসাথে, তাহলে দেখতে পাবো যে আসলে কি কারণে মার্কেটের এই পরিস্থিতি, এই সমস্যা। এখন আপনারা এই বিষয়গুলো অনেকে শুনতে চান না, জানতে চান না। অনেকে মনে করেন যে আমার কয়েনটা কেন প্রাইস বাড়তেছে না, কেন এটা উপরের দিকে উঠতেছে না, এই বিষয়গুলো দেখুন। আপনার কয়েনটা শুধু না, প্রত্যেকটা কয়েনেরই যে অবস্থা, প্রত্যেকটা কয়েনই কিন্তু সেম পর্যায়ে আছে। তো আপনাকে বুঝতে হবে যে মার্কেট, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ওই অবস্থানটা কি কারণে। প্রথমত যে কথাটা আমি বারবার বলি, সেই বিষয়টা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের আসার পরে, ডোনাল্ড ট্রাম্প আসার পরে মার্কেটের একটা খুব ঝড় উঠে যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। তারপরে কি হলো, তারপরে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প এই জায়গাটাতে ট্যারিফ লাগাচ্ছে। ট্যারিফ লাগার ফলে কি হলো, যে পুরো ইউএস স্টক মার্কেটের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেল, ক্রিপ্টো মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেল। এবং এটা কি কারণে আপনারা সবাই জানেন, যখন অন্য কোনো দেশ আমার দেশের ট্যারিফ লাগাবে, তখন কিন্তু ওই দেশের কোনো যদি আমার স্টক কেনা থাকে বা যে কোনো কিছু কেনা থাকে, এগুলো কিন্তু আমি সেল অফ করে বের হয়ে যাব, এটা স্বাভাবিক ব্যাপার। এটাই হয়ে গেছে ইউএস স্টক মার্কেটের সাথে বা ইউএস এর সাথে। সো এখন কথা হচ্ছে যে এইগুলা কেন আমি বলতেছি আপনাদেরকে, এটা বলার একমাত্র কারণ এই জায়গাটাতে যে ফেড যে চেয়ারম্যান, এফএমসি যে চেয়ারম্যান, তিনি কিন্তু এই মুহূর্তে এই আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ক্লাসে চলে গেছেন। ঠিক আছে, এখন ক্লাসটা কি ধরনের, ক্লাসটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় দেখতেছে তার স্টক মার্কেট, তার ক্রিপ্টোকারেন্সি মার্কেট বা তার আদার যে অর্থনীতির অবস্থা, এটা একটু লাজুক পরিস্থিতিতে। ঠিক আছে, লাজুক পরিস্থিতিতে। তো এই লাজুক পরিস্থিতিটা কাটানোর জন্য তিনি চাপ দিচ্ছেন ফেড মিটিংয়ে যেন রেড কার্ড করা হয়। বাট এই জায়গাটাতে পাওয়েল তিনি ঘোষণা করে দিচ্ছেন বা তিনি বলতেছেন প্রতিবারে যে রেড কার্ড এই জায়গাটাতে হবে না। যদি রেড কার্ড হয় তাহলে ইনফ্লেশন যে রেশিওটা আছে সেটা বেড়ে যাবে। এখন আমরা যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যদি একটু ইনফ্লেশন রেশিওটা দেখি, 2021 সাল থেকে 2021 সালে কত ছিল, এটা 7%। এটা হওয়ারই কথা ছিল, কারণ করোনার সময় 7%, 7% থেকে ডিসক্রিজ করে কত করছে, 6.45। সো এই জায়গায় 2023 সালে দেখুন, 2024 সালে, 2025 সালে কিন্তু আরো এই জায়গাটাতে কমতেছে। এবং তারা চাচ্ছে যে এই জায়গায় ইনফ্লেশনটা যাতে কম রাখা যায়। তো এই মুহূর্তে যদি রেড কার্ড হয় তাহলে কিন্তু ইনফ্লেশনটা বেড়ে যাবে, এবং যেটা পাওয়েল তিনি চাচ্ছেন না এই জায়গায় ইনফ্লেশনটা বেড়ে যাক। এই যে একটা ক্লাশ, এই যে একটা দ্বন্দ্ব চলতেছে দুজনের মধ্যে, এইটাই দেখার বিষয় যে মার্কেটে এই মুহূর্তে কে টিকে যাবে। যদি পাওয়েল বলেন এবং যদি সত্যি সত্যি এটা ঘোষণা আসে যে রেড কার্ড হবে না, তাহলে কি হবে মার্কেটের অবস্থান, তাহলে মার্কেটের অবস্থান কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। এবং আপনি হয়তোবা একটু আশ্চর্য হয়ে যাইতে পারেন। এই জায়গাটাতে দেখুন, 28-29 তারিখ, জানুয়ারি 28-29 তারিখ, 30 তারিখে যখন এটা স্টেটমেন্ট আসে যে রেড কার্ড এই জায়গায় হবে না, তার পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটু হালটা দেখে আসি। দেখুন, আচ্ছা ওয়েটটা একটু সময় লাগতেছে, আমি দেখাচ্ছি। এ জায়গায় জানুয়ারির 2025 জানুয়ারির 30 তারিখ থেকে যখন বলছে যে রেড কার্ড আসার কোনো পসিবিলিটি নেই, দেন তারপর থেকে দেখুন মার্কেট কোথায় চলে আসছে, মানে বুঝতেছেন। এখন কথা হচ্ছে যদি কোনো কারণে এই জায়গায় রেড কার্ড না হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হয়তোবা মার্কেট আরো নিচের দিকে আসার পসিবিলিটি আছে। এখন আপনারা গালিগালাজ করবেন যে ভাই এতদিন বললেন যে মার্কেট বুলিশ বুলিশ, মার্কেট উপরের দিকে যাবে, এখন আপনারা এইভাবে কথা বলতেছেন বা এইভাবে আপনারা মানুষকে ধোকা দিচ্ছেন, মানে ব্লা ব্লা অনেক কিছু। এখন বিষয়টা হচ্ছে কি ভাই, মার্কেট কিসের উপর চলে, কিসের উপর ভিত্তিতে চলে, এটা হচ্ছে পুরো বিশ্বের অর্থনীতির অবস্থা এবং পুরো বিশ্বে এই মুহূর্তে যে অস্থিরতা চলতেছে,
এটার উপর বেস করে কিন্তু মার্কেট চলতেছে। এখন অর্থনীতির অবস্থা যদি ভালো থাকে এবং পুরো বিশ্বের অস্থিরতা যদি একটু মোটামুটি শিথিল হয়, সেক্ষেত্রেই না মার্কেট একটা উপরের দিকে যাবে। এই জায়গাটাতে কিন্তু আমাদের এটা বলতে পারবেন না ইন্ডিকেট করে যে এই জায়গায় আপনারা বাইং করতে বলছেন বা আপনারা করতে বলছেন, তারপরে আমাদের এই সিচুয়েশন। এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে আপনারা কি করবেন, এটার বিষয়ে আমি একটু পরে আসতেছি, আরো কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করি। এবং গতকাল যে বিষয়টা আমি দেখলাম সেটা হচ্ছে যে ইটিএফ যে ইনফ্লো, গত 1 মাস 2 মাস ধরে আমরা ইনফ্লো কোনো দেখতে পাই নাই ইটিএফ থ্রো। ঠিক আছে, বিটকয়েন না তো বিটকয়েনে না তো ইথিরিয়ামে, কিন্তু 17 মার্চ গতকাল এটা একটা ইনফ্লো এই জায়গায় আসে, সেটা হচ্ছে $274 মিলিয়ন একটা ইনফ্লো এই জায়গায় আসে, মানে এই জায়গায় বাইং করা হয়েছে। তার মধ্যে ব্ল্যাক রক বাইং করছে $42 মিলিয়ন, এখানে ফ্যাডেলিটি বাইং করছে $127 মিলিয়ন বিটকয়েন। সো গতকালকেও কিন্তু বাইং করা হয়েছে। এবং এখানে যদি 14 মার্চ দেখি, সেক্ষেত্রে 14 মার্চ যেটা আসে ওই জায়গাও কিছুটা বাইং করা হচ্ছে। ইটিএফ ইনফ্লো কিন্তু একটু বাড়তেছে। এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না যে আসলে অ্যাকচুয়ালি মার্কেটটা কোথায় যাবে বা কোন দিকে যাবে, কারণ গত 2 মাস পরে বা 1 মাস পরে মোটামুটি একটা ভালো পর্যায়ে আমরা এই জায়গায় দেখতেছি যে এই জায়গাটাতে কেউ এই জায়গায় সেলিং করে নাই। যারা করছে বাইং করছে অথবা বাইং করে নাই, বাট সেলিংটা ছিল না, এই জায়গায় সেলিং কোনো প্রেশার ছিল না। এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু নিউজ, কিছু কিছু পোস্ট দেখলে মনে হয় যে কোনো ইনসাইডার এই জায়গায় বুঝতে পারতেছে যে মার্কেটের অবস্থা খুবই শোচনীয়। যেমন এই জায়গায় যদি দেখি, একটা এক্সচেঞ্জ ওয়েল এক্সচেঞ্জ যে ইনক্রিজ হিজ শর্ট পজিশন, 515 মিলিয়নের একটা শর্ট পজিশন ইনক্রিজ করছে, এবং সেটার লিকুইডেশন প্রাইস কোথায়, $85,557। তার মানে বুঝেন, এখানে দেখি এখানে লেভারেজ নিচে 40x, 40x এর একটা লেভারেজ নিছে, এবং এই জায়গায় কিন্তু লিকুইডেশন $85,000 যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু লিকুইডেট হয়ে যাবে অলমোস্ট। এখন কথা হচ্ছে যে তিনি কি কারণে, গত কয়েকদিন আগেও তিনি কিছু টাকা ইনভেস্ট করছেন শর্টে, আবার কিছু টাকা ইনভেস্ট করতেছেন শর্টে। আমার কথা হচ্ছে তিনি কি কারণে হঠাৎ করে এত পরিমাণ টাকা একসাথে শর্টে ইনভেস্ট করতেছেন? তিনি কি আসলে ইনসাইডার, নাকি অন্য কিছু, নাকি তার লিকুইডেশন প্রাইস বাঁচানোর জন্য বা যাতে তার মানিটা না হয়ে যায় সেটার জন্য তিনি এই জায়গায় ইনভেস্ট করতেছেন বারবার? বাট আমাদের জানা নেই। বাট এই যে নিউজগুলো দেখি বা এই জিনিসগুলো দেখি, তখন আমাদের মনে একটা স্বাভাবিক ভয় আসতেই পারে যে অ্যাকচুয়ালি আসলে মার্কেটে হচ্ছেটা কি। এখন ক্রিপ্টো কোয়ান্টের যে সিইও, তিনি আবার এর মধ্যে বলছেন যে বুল সাইকেল ইজ ওভার, এক্সপেক্টিং 6 মান্থ অ্যান্ড 12 মান্থ, মানে 1 বছর এখানে বিয়ারিজ অথবা সাইডওয়েজ একটা প্রাইস অ্যাকশনে মার্কেট চলতে পারে। সো এই জায়গায় যে এই মুহূর্তে যে নিউজগুলো আসতেছে বা রুমোর যে আসতেছে, তো এখন কথা হচ্ছে কোনগুলো আপনারা বিশ্বাস করবেন বা কোনগুলো আপনার বিশ্বাস করা উচিত বা আপনার কি করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। সো প্রথমত দেখি যে এই জায়গায় গতকালকে যে বিষয়টা আপনাকে দেখাইছিলাম, যে অলমোস্ট কয়েকটা কয়েন ব্যতীত যেই কয়েনগুলা আপনার মোটামুটি নতুন কয়েন বা কিছু পুরাতন কয়েন আছে, যে পুরাতন কয়েন আর নতুন কয়েন ব্যতীত প্রত্যেকটা কয়েনে এই জায়গায় 30%, 40%, 60% এই জায়গায় কিন্তু ডাম্প করছে গত 3 মাসের হিসাবে যদি দেখি। তার মানে আমরা যে কয়েনগুলো কিনছি সেই কয়েনগুলো এই মুহূর্তে 30, 40, 50% ডাম্পে আছে। সো প্রায়ই আমাকে কয়েকজনে প্রশ্ন করেন, বিষয়গুলো আমি অ্যান্সার করে দিই। যে বিষয়গুলো হচ্ছে যে ভাই আমার এই কয়েনটা কেন পাম্প করতেছে না, বা এই কয়েনটা কতটা বেস্ট হবে, বা এই কয়েনটা কি হবে, এই বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসা করে থাকে। তো আমি তাদেরকে বলবো যে ভাই দেখুন, পুরো মার্কেটের যখন খারাপ অবস্থা, সিচুয়েশনটা খারাপ, সেক্ষেত্রে আপনার একক একটা কয়েন পাম্প করতেছে না, মানে আপনাকে বুঝতে হবে যে আপনার শুধু না, পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যত কয়েন আছে সেগুলা পাম্প করতেছে না। যেগুলা পাম্প করতেছে এগুলো হয়তো বা কোনো ফান্ডামেন্টালে একটা পরিবর্তন আনছে, অথবা এগুলো কোনো একটা নতুন কয়েন যার কারণে এই কয়েনগুলো পাম্প করতেছে। আদারওয়াইজ কিন্তু ওইভাবে কোনো কয়েনই পাম্প করতেছে না। সো মার্কেট ভলাটিলিটি যাবে একটা প্রচুর, কারণ বুঝতে পারতেছি যদি রেড কার্ডটা না আসে সেক্ষেত্রে মার্কেট আরেকটু আমরা নিচের দিকে দেখতে পাবো, এবং ভালোই নিচের দিকে দেখার একটা পসিবিলিটি আছে। সেক্ষেত্রে যে বিষয়টা বারবার আলোচনা করা হয়েছে এই জায়গাটাতে, যে গত 75, 76 পর্যন্ত এই জায়গায় আসছিল,
76 পর্যন্ত, হয়তো বা আসলে 70 পর্যন্ত আমরা এই জায়গাটাকে মার্কেটে দেখতে পারি, 70 পর্যন্ত, দেন আবার রিকভার নিতে দেখতে পারি বিটকয়েনকে। সো এর মধ্যে যদি বিটকয়েন 70,000, 69,000 বা 72-73 হাজারে চলে আসে, সেক্ষেত্রে আমাদের অলস কয়েনের অবস্থা তো খুবই খারাপ সিচুয়েশনে চলে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। অলস কয়েন যদি চলে যায় এই জায়গাটাতে, এই জায়গায় কিন্তু সিচুয়েশনটা খুবই খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো বা এক্সআরপি এই জায়গায় যেটা আছে, এক্সআরপি এখানে কিন্তু $2 কাছাকাছি চলে আসতে পারে, সলানা $100 মতো চলে আসতে পারে। এখানে যে কার্ডানো আছে, তারপর ডস আছে বা চেয়ারলিং আছে, প্রত্যেকটা কয়েনে যার যার মতো করে কিন্তু এই জায়গাটাতে ডাম্প করবে, এটা স্বাভাবিক। সো ভাই এখন কথা হচ্ছে যে কি করব, মার্কেট থেকে কি সুইচ অফ করবো, বা মার্কেটে কি দাঁতে দাঁত কামড়ে এই জায়গাটাতে থাকবো? এখন আমার কথা হচ্ছে, যে কথাটা পুরাতন সময়ে আমি কয়েকবার বলছিলাম, যে যখন আপনার পোর্টফোলিও 60%, 70% ডাউন, সেক্ষেত্রে আপনার 30% বা 20% এই জায়গাটাতে বের করে নেওয়াটা কি আপনার জন্য সুবিধার হবে? বা আপনি কি মনে করতেছেন এই 20% বা 30% দিয়ে আপনার ওই ঘাটতিটা পূরণ করতে পারবেন? কখনোই পারবেন না। অনেকে এই জায়গাটাতে যে বিষয়টা উল্লেখ করতেছেন, সেই বিষয়টা হচ্ছে যে ভাই, আমি এই জায়গায় ইনভেস্ট না করে যদি আমার ইনভেস্টটা কোনো ব্যবসাতে লাগাইতাম, সেক্ষেত্রে হয়তোবা আমি লাভবান হইতাম। এই কথাটা অনেকে বলতেছেন, এবং যে বিষয়টা আমি অলমোস্ট এর আগে বারবার আপনাদেরকে অ্যালার্মিং করছিলাম, প্রথম দিকে শুরুর দিকে যখন আপনারা মার্কেটে তুমুলভাবে আসা শুরু করছেন যে কোন কয়েন কিনবো, কোন কয়েন বাইং করা হবে, তখন কিন্তু আমি কয়েকটা বিষয় ওই জায়গায় বলে দিছি। রুলস যেগুলাকে বলে ইনভেস্ট করার, প্রথম রুলস যেটা ছিল সেটা হচ্ছে, কখনো এই জায়গায় ঋণ করে ইনভেস্ট করবেন না, ধার নিয়ে কারো কাছ থেকে ইনভেস্ট করবেন না, কোনো ব্যবসায়িক টাকা এই জায়গাটাতে ইনভেস্ট করবেন না। আপনার যেই টাকাটা আছে, যেই টাকাটা আপনার লস করলে আপনার কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না, সেই টাকাগুলাই এই জায়গাটাতে ইনভেস্ট করুন। সেটা $100 হোক, সেটা $1,000 হোক, সেটা $10,000 হোক। এবং আরেকটা যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে অনেকে বললেন যে ভাই ডিসিএ করতে করতে অবস্থা খারাপ, বা ডিসিএ করতে করতে আমার টাকা নেই। বাস্তবতা আসলে ভাই খুবই ভিন্ন ধরনের। যারা ডিসিএ করতে পারতেছেন না, তারা অবশ্যই এই জায়গাটাতে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। বাট যারা ডিসিএ করতে পারতেছেন, তারাই কিন্তু সবার আগে এই জায়গাটাতে সাকসেস হবেন। বাস্তবতা এটাই বলে, বাস্তবতা খুবই কঠিন। এবং আপনাদেরকে এই জায়গাটাতে আমি বারবার বলছিলাম যে, যে সময়টাতে আপনাদের পোর্টফোলিওতে 60%, 40%, 50% ডাম থাকবে, দেন ওই টাইমটাতে আপনারা ডিসি করতে পারেন। এখন যারা ফ্রেশ এই জায়গাটাতে মানি ইনভেস্ট করতে চাচ্ছেন, তারা কিন্তু একটু সময় নিয়ে ইনভেস্ট করতে পারেন, অথবা এই জায়গাটাতে ইনভেস্ট অলমোস্ট পার্ট বাই পার্ট করতে পারেন। কারণ পার্ট বাই পার্ট এখন যদি ইনভেস্ট করেন, এখান থেকে যদি আরো 10% বা 20% এই জায়গাটাতে নিচের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু আরো আপনারা আরেকবার পার্ট বাইং করতে পারেন এই জায়গাটাতে। সো মার্কেটের ওভারঅল সিচুয়েশন